আবার বাংলাদেশি সন্দেহে আটক। বাংলা বললেই বাংলাদেশি তকমা, একে ওড়িশায় আটকে রাখা হয়েছে। বারবার আমরা এই প্রশ্ন তুলেছি, বাংলা বলা কি অপরাধ? বাংলা বললেই কি বাংলাদেশি তকমা? তারপরে শুধু এখানে আটক নয়, বিএসএফ এর মাধ্যমে বিজিবির কাছে পাঠিয়ে দেওয়া, এই সবও আপনাদেরকে দেখিয়েছি আমরা। আর একে কিভাবে আটক করা হলো ওড়িশায়, পুরো বিবরণ দিয়েছেন আটক বাংলার পরিযায়ী শ্রমিকের আত্মীয় এবং স্ত্রী। রাত্রে কাজ করে ওরা ঘুমাচ্ছিল, ওদেরকে বাংলাদেশি বলে ওদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। থানায় গেছিলো, ওখান থেকে যারা কন্ট্রাক্টর ছিল ওরা গেছিলো, যাবার পরে ওদেরকে বলেছে যে এদের পরিচয়পত্র সব দিতে হবে। ওইগুলো পাঠিয়েছি। পাঠাবার পরে বললো, সেকেন্ড টাইম আবার বললো যে ওদের জমির বাস্তুর দলিল চাই। বাস্তুর দলিল তো সেই টাইমে হয়নি, মাঠ খসলাতে ওইগুলো হয় রেকর্ড। ওই রেকর্ড 1957 সালের রেকর্ড পাঠানো হয়েছে। রেকর্ড পাঠাবার পরে ওরা চাইছে যে না, দলিল না দিলে পরে আমাদের কোনো কার্যকারী করতে পারছি না। ওই টাইমের কোনো দলিল হতো না। আমরা চাইছি, সরকারের কাছে আবেদন করছি যেন আমার ভাইকে আমার ফিরিয়ে দেওয়া হয়। ফার্নিচারে কাজ করতো। কাঠের কাজ? হ্যাঁ, কাঠের কাজ করতো। ওই উড়িষ্যার কাছে করছি। হ্যাঁ হ্যাঁ। তারপর কি খবর এসছে? কি সে খবর এসছে মানে কাজ করতে করতে বলছে শুয়েছিল কোথাও বিল্ডিং এ, এখানকার বাসিন্দার নাই বলে তাকে তুলে নিয়ে গেছে। বাংলাদেশি? হ্যাঁ বলছে নাকি? হ্যাঁ, বাংলাদেশের বলছি। বলেছিল শুধু ভিটের জায়গায় একটু দলিল চাই। হ্যাঁ, দলিলটি আমি দিতে পারছি না। এইটি আমার রেকর্ডটা দিয়েছে। রেকর্ড দিয়েছেন? হ্যাঁ। তা সরকার আপনার স্বামীকে ফিরিয়ে আনুক এটাই চাইছে? হ্যাঁ, এইটাই আমার চাই। একেবারেই। সুকান্তর সাথে কথা বলবো। সুকান্ত, এর আগে যতগুলো আমরা এই রকম কেস দেখেছি, স্থানীয় প্রশাসন, বিধায়ক, তাদের উদ্যোগে, এমনকি বিজিবির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে চাপে পড়ে বিএসএফ আবার ফেরত এনেছিল। এখানে প্রশাসনের ভূমিকা কি এখন? দেখো নন্দা, এই যে হানিফ আলী অর্থাৎ তার পরিবার কিন্তু দাবি করছে যে বাংলা কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। তার পরিচয়পত্র বৈধ সব পরিচয়পত্র রয়েছে এবং জমির দলিল পর্যন্ত পাঠানো হয়েছে, কিন্তু কোনোভাবেই তাকে ছেড়ে দেওয়া হচ্ছে না। 26শে জুন থেকে তাকে আটক করা হয়েছে। জেলা প্রশাসনের সহ বিভিন্ন জায়গায় আবেদন করা হয়েছে, কিন্তু অয়নদা, জেলা প্রশাসন সূত্রে যে একটি তথ্য উঠে এসেছে সেটা কিন্তু একদম চমকে দেওয়ার মতো। কারণ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধীতিমান সরকার জানাচ্ছেন, পশ্চিম মেদিনীপুরের এই গত 3 দিনে আনন্দপুর, কেশপুর, ঘাটাল সহ কয়েকটি থানায় মোট 34 জনকে কিন্তু ফিরিয়ে আনা হয়েছে। অর্থাৎ বহু পরিযায়ী শ্রমিক, বাংলার পরিযায়ী শ্রমিক, তাদেরকে কিন্তু উড়িষ্যায় এইভাবে বাংলাদেশি তকমা দিয়ে কিন্তু আটকে রাখা হচ্ছে। এবং এই হানিফ আলীকেও উদ্ধার করার জন্য কিন্তু প্রশাসন ব্যবস্থা নিয়েছে, এই কথাই জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার। নিশ্চয়ই আমরাও চাইব দ্রুত হানিফ আলী শেখ তিনি এই রাজ্যে ফিরবেন এবং ফেরাবে পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন, ক্ষোভ প্রকাশ করেছিলেন এই পুশব্যাকের। সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দী করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। যারা 71 মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক। আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে? ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টিটি থাকা সত্ত্বেও, সব দেখানো সত্ত্বেও, পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও 1.5 কোটি আছে। সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে, তাদের তো আমরা কখনো অসম্মান করি না। আমি বিবেকানন্দ কি ভাষায় কথা বলতেন, নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতেন, তাহলে বলে দিন বাংলা নিষিদ্ধ। দিল্লি ইউনিভার্সিটি থেকে শুনলাম বাংলা বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওপার থেকে আবার চোরাগোপ্তা অনুপ্রবেশ চলছে। আবার নদিয়াতে অনুপ্রবেশকারী গ্রেফতার এবং তার সঙ্গে ভারতীয় দালাল গ্রেফতার। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কোথাকার বাসিন্দা এই বাংলাদেশ অনুপ্রবেশকারী, কিভাবে ধরা পড়লেন? দেখো দীপে, বাংলাদেশ অনুপ্রবেশকারী অনিশা খাতুন 1 বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল এবং সেখান এবং সীমান্ত পেরিয়ে মুম্বাই কাজে গিয়েছিল, সেটা জানতে পারা যাচ্ছে। তবে গতকাল পানিখালীতে, ধানতলা পানিখালী এলাকায়
ভারতীয় দালালকে ধরে নতুন করে তিনি বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সময় পুলিশকে তাদেরকে গ্রেফতার করে এবং জিতের বাড়ি বাংলাদেশ সাতক্ষীরা জেলায় 1 বছর আগে অনুপ্রবেশ ঘটেছিল তার। তবে ভারতীয় দালালদের সহযোগিতা নিয়ে কিন্তু বাংলাদেশে পাচার করার চেষ্টা হচ্ছিল। তবে জানে কি গত কয়েক মাস ধরে লাগাতার সীমান্তবর্তী এলাকায় রানাঘাট পুলিশ জেলা অভিযানের ভিত্তিতে একাধিক বাংলাদেশের অনুপ্রবেশকারী পাশাপাশি ভারতীয় দালালও গ্রেফতার হয়েছে। ইতিমধ্যে দুজনকে আদালতে পেশ করা হয়েছে এবং তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে আরো কে বা কারা যুক্ত ছিল কিনা ঘটনা। আপনি ব্যাংকে যাচ্ছেন, বয়স্ক মানুষ, অনেক কিছুই সাহায্য নিতে হয়, ব্যাংক কর্মীরাই সাহায্য করেন অনেক ক্ষেত্রে, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। সেখানেও প্রতারণার ফাঁদ। হ্যাঁ, ডোম জুড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই রকমই ঘটনা, সাহায্যের নামে প্রতারণার ফাঁদ। প্রতারণা ব্যাংক কর্মীরই, ব্যাংকে বসে ব্যাংক কর্মী প্রতারণা। ধৃত ডোমজুড়ের এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী। একটু আমাদের প্রতিনিধি দেবাশিসের কাছ থেকে পুরো বিষয়টা জানবো, কিভাবে ওই ব্যাংক কর্মী প্রতারণার ফাঁদে ফেলতেন প্রবীণ নাগরিকদের। দেখো, প্রবীণ নাগরিকদের দাবি কিন্তু তারাও ভেবেছিল হয়তো ব্যাংক কর্মীরাই তো সাহায্য করবে, তারা কেন প্রতারণা করবে। সেই অনুযায়ী সেখানে যখন এই ব্যাংক কর্মী কানাইলাল দাস তিনি যখন যান পরিষেবা নিতে, সেখানে তিনি একটি সেভিংস অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা জমা করে। সেই সাহায্য কিন্তু করেছিলেন এই রকিবুল, যিনি গ্রেফতার হয়েছিলেন। কিন্তু তার প্রত্যেক মাসে 2000 টাকা করে পেনশন তোলার হয়। সে যখন পেনশন আনতে যায় চেক নিয়ে, প্রত্যেকবারই এই রাকিবুল সেই চেকটি নিয়ে নেয় এবং তার পকেট থেকে 2000 টাকা বার করে তাকে দিয়ে বলে চেক আমি পরে ভাঙিয়ে নেব। এই করতে থাকে বেশ কয়েক মাস। ইতিমধ্যেই কিন্তু রাকিবুল জানতে পারে যে এই বয়স্ক মানুষটির ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 1 লক্ষ টাকা। হঠাৎ করে সেই 1 লক্ষ টাকা উধাও হয়। সে যখন পেনশন আনতে জানে কানাইলাল বাবু, তখন গিয়ে দেখে তার খাতায় পড়ে রয়েছে মাত্র 1300 টাকা। তারপরে কিন্তু তিনি অভিযোগ দায়ের করেন, ডোমজুড় থানায় অভিযোগ দায়ের হয় এবং আজকে যখন স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে, সেই সময় পুলিশ এসে রাকিবুলকে গ্রেফতার করে, যিনি ব্যাংক কর্মী, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ তা সেখান থেকে কিন্তু প্রমাণ হয়। ব্যাংক ম্যানেজারও কিন্তু মানে ব্যাংকে অনলাইনে প্রতারণার ফাঁদ, ব্যাংকে বসেও ব্যাংকে গিয়েও যে আপনি নিশ্চিন্তে কিছু করবেন তা সেখানেও প্রতারণার ফাঁদ। যেটা সেভিংসে করা আছে সেটা 1 লক্ষ টাকা বাবা জমা দিয়ে গেছে। এবারে সেটা ওই রাকিবুলই করে দিয়েছিল, ক্যাশ কাউন্টার অব্দি পৌঁছাতে দেন না। এই বাবা চেকটা সাইন করে বাবাকে পাঠিয়ে দেন। ও ওই সুযোগ নিয়ে 13/3 ওর চেকটা জমা করে, গড়াগড়ি চলছে ক্যাশ কাউন্টারে। তখন ওই 250-এর বান্ডিল নিয়ে পকেটে ঢুকিয়ে আমরা সিসিটিভি ফুটেজে সব চেক করেছি। আমার ছেলের নাম আছে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করি, আর 1 লাখ টাকা আলাদা বললো দিয়ে যাও, আমি তুলে নেবো বলে আমি মাসে মাসে এসে 2000 টাকা করে আমাকে পকেট থেকে দিয়ে দেয়, বললো আপনি চলে যান। এই মাসে এইছি বললো যে তোমার টাকা 1300 টাকা এসেছে, আর টাকা নেই। আমি বললাম যেমন তাহলে 1 লাখ টাকা সুদটা কোথায় গেল? 1 লাখ টাকা তুলে নিয়েছি। এবার একটা ছবি দেখাবো, আঁতকে উঠতে পারেন। ভারতীয় ডাকঘর, ভেবিয়া ভারতীয় ডাকঘরের অবস্থা দেখুন। এটা মেঝে মোছা হচ্ছে না, ছাদ চুইয়ে চুইয়ে জল পড়ছে, ছাদ থেকে জল পড়ছে, সেইটা পরিষ্কার করছেন ওই ব্যক্তি। দেখুন, প্লাস্টিক রাখা আছে মাথার ওপরে, প্লাস্টিক টাঙানো। ভেবিয়া পোস্ট অফিসের এই হাল, বর্ষা এলে এইরকম দুর্ভোগ। কত বছর ধরে এরকম? বাপরে বাপ, ছাদ তো মনে হচ্ছে ছাদ ভেঙে পড়বে এক্ষুনি। সরাসরি চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। জিয়াউল, দেখো, একেবারে হাসনাবাদের প্রত্যন্ত এলাকা অর্থাৎ ভেবিয়া, সেখানে কিন্তু যে সরকারি ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস, সেই পোস্ট অফিসে কিন্তু বেহাল দশা। অর্থাৎ বৃষ্টি পড়লেই সেখানে ছাতা নিয়ে কর্মীরা কাজ করে বা কেউ প্লাস্টিক পলিথিন টাঙিয়ে সেখানে তার নিচেই কাজ করে, এবং যে সমস্ত নথিপত্র রয়েছে, কম্পিউটার রয়েছে, সেগুলো বাঁচানোর জন্য এই পলিথিন বা ছাতার ব্যবহার করা হয়। অর্থাৎ দীর্ঘদিনের এই অবস্থা, অর্থাৎ প্রায় 55-60 বছর ধরে এখানে এই পোস্ট অফিস, বছর 20 ধরে এই অবস্থায় রয়েছে। একাধিক
একাধিকবার পোস্ট অফিসের কর্মীরা তারা কিন্তু জীবন ঝুঁকি নিয়ে কাজ করছেন, একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু কোনো সুরা হয় না। ফলে বর্ষা এলেই এই চুয়ে চুয়ে জল পড়ে, ছাতা নিয়ে কাজ করে এবং নিচেই কিন্তু একেবারে গুড়ালি সমান জল সেখানে জমে যায়। ফলে গ্রাহক, হাজার হাজার গ্রাহক, যেহেতু প্রত্যন্ত এলাকা, সেখানে কোনো রাষ্ট্রীয়ত্ব ব্যাংক নেই, সবটাই পোস্ট অফিসের উপর নির্ভরশীল। কিন্তু সেই পোস্ট অফিসের অবস্থায় এই দুরবস্থা, অর্থাৎ বারংবার জানিয়েও কোনো সুরাহা না হয়, ফলে বাধ্য হয়ে আমরা খবর দেখালাম। এরপরে যদি দয়া পরবশ হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে, কারণ তুমি যেটা বলছিলে হাজার হাজার গ্রাহক এবং কর্মী তারা বিপজ্জনক অবস্থায় রয়েছেন, নথি, কম্পিউটার সমস্ত চলে যেতে পারে একেবারে জলে। এখানে অফিসে আসলে জল পড়ে, মেশিন খারাপ হয়ে যাচ্ছে, প্রতিদিন ফেরত যেতে হচ্ছে আমাদের। আমরা চাই যে আমাদের অফিসের এখান থেকে স্থানান্তরিত হোক, বা এখানে জল মানে অফিসটা পরিবর্তন করা বা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে জল না পড়ে, মেশিন যাতে মানে খারাপ না হয় তার বিহিত ব্যবস্থা করা হোক। সমস্যা হচ্ছে আপনাদের, সমস্যা হচ্ছে স্টাফদের সমস্যা হচ্ছে, স্টাফদের সমস্যা হচ্ছে, ওরাও তো ঠিকমতো কাজ করতে পারছে না। পেপারটারই কাজ অফিসের ভেতরে যেভাবে হচ্ছে তাতে আমরা বেশি মানে বলতে পারি না যে আমাদের কাজটা তাড়াতাড়ি দিন। জল পড়ছে ছাদ থেকে, জল চুয়ে চুয়ে পড়ছে ভিতরে, যার জন্য নতুনত্ব চিঠিপত্র, রেকর্ডপত্র সব আমাদের মানে জলে ভিজে যাবে। গুরুত্বপূর্ণ নথি থেকে তো সাধারণ মানুষের সেগুলো তো নষ্ট হতে পারে, তার জন্য আমরা পেপার সব বা টিপুল সেইভাবে রেখে দিয়েছি। কিন্তু তবুও তো আপনাদের কাজের ক্ষেত্রে কিছুটা সমস্যা হবেই। হচ্ছে তো, জানিয়েছি আমরা, মাস্টার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, সেটা আমরা বলেছি, বললে চেষ্টা করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললো যে চেষ্টা করছি।